সুধী দর্শক, ডয়চে ভেলে বাংলায় আপনাদেরকে স্বাগত। বাংলাদেশের নির্বাচন শেষ হয়েছে, আর তারপরে নির্বাচনের প্রতিক্রিয়া নিয়ে আমরা কথা বলবো সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। জনাব সজীব ওয়াজেদ জয়, আপনাকে ডয়চে ভেলেতে স্বাগত। একদম সরাসরি প্রশ্ন থেকে একেবারে সরাসরি প্রশ্নতে ঢুকে যাই। আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচন শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশন বলেছে যে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে পড়েছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, উৎসবের মেজাজে নির্বাচন হয়েছে। কি বলবেন আপনি? এটা তো একটা সম্পূর্ণ সাজানো নির্বাচন হলো, মানে সুষ্ঠু আর উৎসবের নির্বাচন কিভাবে হয়। রাতের থেকেই আপনার ভোট কেন্দ্র দখল, রাতের থেকেই আপনার গোপন ভোট শুরু, দুই প্রার্থীদের মধ্যে তাদের মধ্যে সহিংসতা, হামলা, ভোট কেন্দ্রের উপর হামলা। এই তথ্য তো সারা রাত ধরে বেরোচ্ছে, সারা দিন ধরে বেরোচ্ছে। আর আপনার মানুষ কতটা অংশগ্রহণ করতে গিয়েছে, আপনাদের অফিসিয়াল তো সংখ্যা সকালবেলা সামান্য একটু ছিল, তারপর তারা বাড়াচ্ছে দিনের। তবে ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে একটু কিছু লোক আছে, কিছু কেন্দ্রে লোক আছে, বা তাছাড়া লোকজন নাই। তারপর আপনার অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। সো এটা তো কোনো নির্বাচনই হয়নি। আপনি যেটা বলছেন, আপনি যে অভিযোগ তুলছেন, আমরা ইতিমধ্যেই আপনার মা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি পেয়েছি এবং সেখানে তিনি বলেছেন যারা ভোট দেননি তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যেই নির্বাচন আমরা দেখেছি, আমার যে সহকর্মীরা বাংলাদেশে আছেন তারা যেভাবে সেখান থেকে কাভার করছিলেন, তারা বলছিলেন মানুষ আসছেন এবং ভোট দিচ্ছেন। আমি যদি ঠিক এর আগের নির্বাচনের প্রসঙ্গে যাই, যে নির্বাচন আমরা এর আগে দেখেছি, সেখানে কিন্তু বারবার এই অভিযোগ উঠেছে। 2024-এর নির্বাচনে এই অভিযোগ উঠেছে, 2018 নির্বাচনে এই অভিযোগ উঠেছে। আপনার মনে থাকবে যে বলা হয়েছে রাতের নির্বাচন, 2018-এ বলা হয়েছিল রাতের নির্বাচন। এর আগের বারের যে নির্বাচন আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি সব মিলিয়ে 40% মতো ভোট পড়েছিল, 40% ভোট পড়েছিল। সুতরাং আপনারা আজকে যে অভিযোগটা আনছেন সেটা কতটা ভ্যালিড বলে আপনার মনে হয়? আপনি বলছেন সেই 2014 সালের নির্বাচন যেখানে বিএনপি বয়কট করেছিল। এখানে তো কেউ বয়কট করে না, এখানে বাধ্যতামূলক গায়ের জোরে। আমি 2024-এর নির্বাচনে 40% মতো ভোট করেছিল। 2024-এও আমরা তো এটা তো তখন আপনার বিএনপি নিজের ইচ্ছায় বয়কট করেছিল, এটা তো কেউ বাধ্য করে নাই তাদেরকে। আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে নির্বাচনে আনতে। তবে এখন তো আপনার বাধ্য করে গায়ের জোরে, আপনার শুধু আওয়ামী লীগ না, আপনার বাংলাদেশের যতই আপনার প্রগতিশীল দল তাদেরকে বাদ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে, তাদের অফিস টফিস কিছুই নেই, পুড়িয়ে ফেলা হয়েছে, তাদেরকে কোনো ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। তাহলে এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায়? আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিভাবে গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হয়? ভোটের সংখ্যা এখন পর্যন্ত 50% ক্রস করে নাই, আর এখানে তো অনেক কারচুপি হয়েছে। তার মানে দেশের অর্ধেক মানুষের বেশি কিন্তু এখনো ভোট দেয়নি এই নির্বাচন। আমি সেই প্রশ্নটাই আসলে আপনাকে করছিলাম যে এর আগেও আমরা বাংলাদেশের এরকম নির্বাচন দেখেছি যেখানে 40%, 50% ভোট পড়েছে এবং তারপরে গণতান্ত্রিক সরকার তৈরি হয়েছে। সুতরাং যেই অভিযোগটা আপনাদের তরফ থেকে করা হচ্ছে যে গণতান্ত্রিকভাবে ভোট হয়নি কিংবা যথেষ্ট পরিমাণ ভোট পড়েনি, সুতরাং এই ভোটকে আপনারা মানছেন না। যদি আপনারা না মানেন তাহলে আপনাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে? আবারও বলছি, গত নির্বাচনগুলোয় তো কেউ বিএনপিকে জোর করে বাদ দেয় নাই, তারা নিজের ইচ্ছায় বয়কট করেছে, তাদের ভোটাররা ভোট দেয় নাই, কারণ বিএনপি বয়কট করেছে। এখানে তো কেউ বয়কট করেনি, এটা তো সাজানো একটা নির্বাচন, এটা তো শুরু থেকেই সাজানো, কারণ গায়ের জোরে বাধা দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে অন্যগুলো দলকে। আপনি আপনারা কি তাহলে এই নির্বাচন মানছেন না? না, অবশ্যই মানছি না। কিভাবে মানবো একটা নির্বাচন যেখানে অর্ধেক দল বাদ দেওয়া হয় গায়ের জোরে? সেটা কিভাবে নির্বাচন হয়? তাহলে কি যে নতুন সরকার গঠন হবে সেই সরকারকেও আপনারা মানবেন না? না, সেটা তো কোনো বৈধ সরকার হবে না। যদি তাই হয় তাহলে আপনাদের পদক্ষেপ কি হবে, পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পদক্ষেপ হবে যে এটা দেশের মানুষ দেখতে পারবে, যেই ক্ষমতায় আসুক দেশের মানুষ এটা বুঝবে। দেশের
দেখা যাবে যে দেশের পরিস্থিতি কি হয়। গত 1.5 বছরে যা হয়েছে সেটা তো আমরা দেখেছি। আপনার কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, আম, আরো হবে। আমি এখান থেকেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন, চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে, রয়টার্সকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আহ, শেখ হাসিনার যারা ছেলে মেয়ে তারা যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে চান তাহলে তারা স্বাগত। আপনি কি তাহলে বাংলাদেশের যেই পরবর্তী রাজনীতি, সেই রাজনীতির ময়দানে নামছেন, বা আপনার মায়ের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? না, আমার এখানে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নাই। আমি কোনোদিন সরাসরি রাজনীতি করতে চাইনি। ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারবো না। তবে দেশের রাজনীতিতে কে আসবে এটা দলের কর্মীদেরই নির্ধার করতে হবে। দেশের যারা আমাদের সাপোর্টার তাদেরই নির্ধার করতে হবে। এটা আমার দায়িত্ব না। আমি তো তাদেরকে বলে দিতে পারি না। তো আমি সারা জীবনই বিদেশে, আমি আমেরিকা এখন 31 বছর ধরে আছি। এখানে আমি শান্তিতেই আছি। তো ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে বর্তমানে তো বাংলাদেশের ভবিষ্যৎ ভালো মনে হচ্ছে না। আপনার রাজনৈতিক বিষয় নিয়ে, আপনার রাজনৈতিক অবস্থান নিয়ে আমি আরেকটু প্রশ্ন করতে চাই আপনাকে। তার কারণ আমরা দেখেছি যে আহ, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যত আলোচনা হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে, আপনি কিন্তু বারবার মুখ খুলেছেন, আপনি কিন্তু বারবার বিভিন্ন রকমের কথা বলেছেন এবং রাজনৈতিক কমেন্ট করেছেন। আপনি দেশের ভবিষ্যৎ, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। আপনি বলেছেন আপনার মা সরাসরি আর রাজনীতিতে থাকবেন না, যা নিয়ে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে, আওয়ামী লীগের মধ্যে একটা ভাগ তৈরি হয়েছে। আমি এই প্রশ্ন দিল্লিতে আওয়ামী লীগের নেতাদেরকে করেছিলাম এবং তারা বলেছেন দল এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের মধ্যে একটা ভাঙন তৈরি হচ্ছে? না, আওয়ামী লীগের মধ্যে ভাঙন তৈরি হবে না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগ নির্যাতিত এখন। তো এইখানে তো আপনার ভাঙন হওয়ার প্রশ্নই উঠে না। কারণ আমাদের হাজার হাজার, গত কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের 20,000-এর উপর গ্রেফতার হয়েছে। গত 1.5 বছরে আমাদের হাজার হাজার নেতারা, কর্মীরা জেলে আছে এখনো কোনো বিচার ছাড়া। আর বাকিদের তো দেশ ছেড়ে, অনেকের হাজার হাজারের দেশ ছেড়ে ভেগে যেতে হয়েছে, কারণ তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার যে নিজের বাড়ি, আমার বাবার বানানো বাড়ি, সেই 40 বছর পুরানো বাড়ি, ওই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন তো বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতিই নাই। তো সেখানে রাজনৈতিক দলের কি হবে এটা এখন চিন্তা করে কোনো লাভ নেই। এটা ভবিষ্যতেই দেখা যাবে। আমি আবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেটা আমি শুরুতেই আপনাকে যে প্রশ্ন করেছিলাম, যে আপনি এবং আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যৎ কিরম ভাবে দেখছে? আপনাকে মনে হয় যে এই নির্বাচনের পরে, নতুন সরকার গঠনের পরে আওয়ামী লীগ সত্যি সত্যি দেশে ফিরতে পারবে? এবং যদি ফেরে তাহলে কিরম ভাবে ফিরবে? নতুন মোড়কে ফিরবে? নতুন প্রজন্ম আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করবে, নাকি নাকি কি হবে? আপনারা কি ভাবছেন? আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল আর দেশের সব থেকে পুরানো দল। আওয়ামী লীগ মুছে যাবে না। আওয়ামী লীগ ফেরার প্রশ্ন না। আওয়ামী লীগ দেশে আছে। এই দেখেন, এই নির্বাচনে দেশের অর্ধেকের বেশি মানুষ কিন্তু ভোট দেন। তারা বেশিরভাগ আওয়ামী লীগের সমর্থক। তো আওয়ামী লীগ দেশে আছে। আপনি নেতৃত্ব যে কে দেবে সেটা প্রশ্ন, সেটা ভবিষ্যতে দেখা যাবে। আপনি যে বলছেন আওয়ামী লীগ দেশে আছে, এখানেই আমার প্রশ্ন। আওয়ামী লীগের যারা তৃণমূল স্তরের একেবারে গ্রাসরুট লেভেলের যে কর্মীরা, তারা আমরা দেখেছি তারা দেশে আছেন। তাদের অনেকের উপরে আক্রমণ হয়েছে, সেও আমরা দেখেছি এই গত 1.5 বছরে। কিন্তু তারপরেও তারা মাটি কামড়ে পড়ে আছেন। এই যে গোটা নির্বাচনের প্রক্রিয়া, আমরা আওয়ামী লীগের যে শক্ত ঘাঁটি, সেই সমস্ত জায়গা থেকে আমরা রিপোর্ট করেছি এবং আমরা সেখানে দেখিয়েছি যে সেখানে এখনো আওয়ামী লীগের কর্মীরা তারা কিন্তু বলছেন যে তারা তাদের দলের কথা ভাবছেন, তারা তাদের দলের পাশে আছেন। অথচ আওয়ামী লীগের যারা একেবারে প্রথম সারির নেতৃত্ব,
তারা কিন্তু সবাই দেশ থেকে পালিয়েছেন, অধিকাংশ তাদের দেশ থেকে পালিয়েছেন, তারা অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ চলছে কি করে? আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগকে যদি, যেটা আপনি বলছেন, রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরাতে হয়, তাহলে এই যে যেই আপনাদের যে ভোটার রয়েছে কিংবা আপনাদের যে কর্মীরা রয়েছেন, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন আপনাদের নেতা কর্মীদের পাশে? এখন আমাদের নেতাদের উপর যে নির্যাতন হচ্ছে, যেটা আপনি বললেন, তাদেরকে তো দেশে ফিরলে গ্রেফতার করা হবে, জেলে নেওয়া হবে, হত্যা করা হবে। গত 1 বছর 1.5 বছরে 500-র উপর আমাদের নেতাকর্মী হত্যা করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 35 জনের মতন পুলিশের কারাগারেই হত্যা হত্যা করা হয়েছে। তো এখন তো সেই পরিস্থিতিই নাই। আপনার তো পরিস্থিতি, আপনি যদি একটা গণতন্ত্রের কথা বলেন, সব থেকে বড় দল, যেটা সব থেকে পুরানো দল, তাদেরকে যদি আপনি গায়ের জোরে এভাবে নির্যাতন করে ব্যান করে রাখেন, তো তারা ফিরবে কিভাবে? বাংলাদেশে এখন যারা রাজনীতির ময়দানের আছেন, বিএনপি কিংবা জামাত শিবির, তাদের প্রত্যেকেই কিন্তু, আমরা তাদের যখনই যা যা ইন্টারভিউ আমরা দেখেছি, আমাদের সহকর্মীরা যে ইন্টারভিউ তাদের করেছেন, তারা প্রত্যেকেই বলেছেন তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাইছেন, তারা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চাইছেন। এবং তারা বলছেন, আহ, এবং এই 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 কথাটা আমরা এর আগেও, জুলাই অভ্যুত্থানের পরেও কিন্তু আমরা বহু মানুষের কাছে শুনেছিলাম যে আওয়ামী লীগের নেতারা, তারা যদি ক্ষমা চেয়ে নেন, যা ঘটেছে তার জন্য যদি তারা ক্ষমা চেয়ে নেন, তাহলে তারা আবার রাজনীতিতে ফেরার একটা জায়গায় পৌঁছতে পারবেন। আপনারা কি ক্ষমা চাওয়ার জায়গায় আছেন? আপনি বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তারা ছাড় দিয়ে দেবে? নির্বাচন তো করে ফেলেছে। আমরা বারবার বলেছি এখানে, আমরা, আমার মা নিজে ব্যক্তিগতভাবে জুলাই 24 সালেই যারা নিহত হয়েছে তাদের পরিবারদের সাথে দেখা করেছেন, তাদেরকে ওয়াদা করেছেন বিচার হবে। তবে আমরা একটা জুডিশিয়াল কমিটিও গঠন করেছিলাম, সেই কমিটিকে তো এই সরকার এসে বাতিল করে দিয়েছে। শুধু সেটা না, আওয়ামী লীগের তো শত শত কর্মী হত্যা হয়েছে, যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে কিন্তু এই সরকার ইনডেমনিটি দিয়েছে, আইনগতভাবে ইনডেমনিটি দিয়েছে, যে যারা প্রোটেস্টার, তাদের কোনো আইন, তাদের বিরুদ্ধে কোনো আইনগত বিচার হবে না। তো আপনি এক হাতে আপনি হত্যাকাণ্ডর ইনডেমনিটি দিচ্ছেন, আরেক হাতে আপনি ক্ষমা চাচ্ছেন, ক্ষমার দাবি করছেন, সেটা কিভাবে হয় সেটা আমাকে বোঝান। যে এক সেট হত্যাকাণ্ড, সেটা একদম জায়েজ, সেটা আইনগতভাবেই জায়েজ, অথচ আপনি ক্ষমার কথা বলছেন, সেটা কিভাবে হয়? বিচার হতে হলে তো সমান সমান বিচার হতে হবে। কিন্তু আপনার কি মনে হয় না যে জুলাই আগস্ট মাসে যে ঘটনা ঘটেছিল, সেই সময় যারা সরকার ছিল, আপনার মা তখন প্রধানমন্ত্রী ছিলেন, এই গোটা বিষয়টাকে আরো অন্যরকম ভাবে, আরো মানবিক জায়গা থেকে হ্যান্ডেল করা যেত? আমাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে, এখানে তো কারো কথা বলারই সুযোগ ছিল না। এখন 1.5 বছর হয়ে গেছে, তো এখন আর কি বিষয় থাকে? যেভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন করা হয়েছে, এগুলো যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আওয়ামী লীগের আর কি থাকে বলার? আমি আবার জেল জেল দেওয়া, আওয়ামী লীগকে হত্যা করা একদম এটা কোনো ব্যাপারই না। তাহলে আর ক্ষমা চাওয়ার কি থাকে? আমি আবার একটা প্রশ্নে ফিরে যাচ্ছি আপনার কাছে, যেই প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম। সেটা হলো যে বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিস্থিতি যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, তার কারণ আমরা জানি যে গত 1.5 বছরে ইন্টারিম সরকার ছিল, সেই ইন্টারিম সরকারকে আপনারা একরকম ভাবে দেখেছেন। এখন একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে নতুন সরকার তারা ক্ষমতায় আসবে। এই গোটা পরিস্থিতির মধ্যে যেটা আপনি আল জাজিরাকে সম্প্রতি বলেছেন, আমাদেরকে বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে, যে আহ, আপনার মনে হয় না যে আপনার মা শেখ হাসিনা, তিনি আর রাজনৈতিকভাবে আহ, বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবেন, তিনি আর বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবেন? আপনি কি এখনো আপনার এই বক্তব্যে একই জায়গায় দাঁড়িয়ে আছেন? তিনি বহুত আগে রিটায়ার করতে চেয়েছিলেন, তিনি আসলে এত বছর রাজনীতি করতে চান। তো তিনি কি করবেন এটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে। তবে আমার আর মনে হয় না। তো সেটা আবার বলছি যে ভবিষ্যতে কি হবে আমি বলতে পারি না। তবে তিনি বহুত বছর ধরেই 2018 আগের থেকেই তিনি বলছেন তিনি
রিটায়ার করতে চান। এটা কি একটা পারিবারিক প্রেশার? না, এটা আপনারা চাইছেন না? আপনারা এটা চাইছেন না? জি, আপনারা চাইছেন না? না, আমাদের কোনো প্রেশার নাই। তিনি তিনি একজন স্বাধীন ব্যক্তি, ওনার সিদ্ধান্ত তিনি নেবেন। আহ, আমি আমার শেষ প্রশ্ন, যে প্রশ্ন আমি আপনাকে আগেও করেছিলাম, আমি আরো একবার আপনাকে জিজ্ঞেস করতে চাই। আমরা দেখেছি যে বলা যেতে পারে যে বাংলাদেশের এখন একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি শেখ হাসিনা তিনি ক্ষমতায় ছিলেন। আমরা দেখেছি তারেক রহমানের মা তিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। তিনি এই দুজনের মধ্যে বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে চালিত হয়েছে। আহ, খালেদা জিয়া এখন আর নেই, তিনি মারা গেছেন। তারেক রহমান তার পরবর্তী প্রজন্ম ক্ষমতায় এসছেন, রাজনীতিতে এসছেন, বাংলাদেশের রাজনীতিতে যোগ দিয়েছেন। আপনারা কি, আপনি আপনি বা আপনার বোন, আপনারা কি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে যাওয়ার কথা ভাবছেন? না, আমাদের সেরকম কোনো চিন্তা নেই। তবে বাংলাদেশে এখন ভবিষ্যৎ কি হবে, আপনি যেটা বললেন যে হ্যাঁ, আওয়ামী লীগ যে এত বছর ক্ষমতায় ছিল, তার আগে আওয়ামী লীগ বিএনপি দুদলই ক্ষমতায় ছিল। তবে একটা জিনিস বাংলাদেশের মানুষ অলরেডি বোঝে, এবং আরো ভবিষ্যতে দেখা যাবে যে আওয়ামী লীগের যে 16-17 বছর, এটা যে অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন, আইন শৃঙ্খলা, জঙ্গিবাদের বিরুদ্ধে যে শক্তিশালী অবস্থান, এরকম শান্তিপূর্ণ সময়, এরকম অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। আর এটা বাংলাদেশের মানুষ আরো গত 1.5 বছর টের পেয়েছেই। এখন যেই সরকারই আসুক, আগামীতে দেখা যাবে, কারণ আওয়ামী লীগের রেকর্ড কেউ ম্যাচ করতে পারবে না। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে যারা আওয়ামী লীগের যে নেতারা অলরেডি কনভিক্টেড বা যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যারা দেশের বাইরে বা বাংলাদেশের জেলে যারা আছেন, তাদেরকে বাদ দিয়ে নতুন প্রজন্মের আওয়ামী লীগ তৈরি করতে হয়, নতুন প্রজন্মের আওয়ামী লীগ, নতুন নেতৃত্ব যদি সামনে নিয়ে আসতে হয়, আপনার কি সাজেশন থাকবে সেক্ষেত্রে? সেটা দলের বিষয়। আপনার অন্যান্য দলে তো কি এটা মানে এটা দলের বিষয়। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে সেটা আওয়ামী লীগ নির্ধার করবে। এটা আমি বলে দিতে পারবো না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।